যারা রানিং শিক্ষার্থী তাদের উপর কি আসলে ছাত্রদল ভরসা করতে পারে না? এই অনার্স যে বয়সটায় পড়ি সেই বয়সটায় কিন্তু এত অনেক কিছু বোঝার হয়ে ওঠে না, কারণ সবসময় একাডেমিক পড়াশোনার মধ্যে সবাই ব্যস্ত থাকি, বাইরের জিনিসগুলো বা বাইরের পারিপার্শ্বিক অবস্থাগুলো খেয়াল করা হয় না। আপনি যদি শীর্ষ নেতৃত্বে যান কেন্দ্রীয় কমিটির, আপনি ছাত্রদলকে কিভাবে ঢেলে সাজাবেন? বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিএনপি এবং ছাত্রদল জনপ্রিয় হয়, সেই কর্মসূচির মাধ্যমে অব্যাহতভাবে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। ছাত্রদলের কোন সমস্যাগুলোর সমাধানগুলো আপনি আগে করবেন? আমার যেটা মনে হয় যে সমস্যা যেটা সর্বপ্রথম হলো বিকেন্দ্রীকরণ ক্ষমতার প্রয়োজন। ক্ষমতার পালা বদলে অনেকেই বলছে বাংলাদেশে শুধু ভিকটিম বদলায় কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদলায় না, এই বিষয়ে আপনি কি বলবেন? ভবিষ্যতে যাতে এরকম কোনো হয়রানিমূলক মামলা না হয়, কর্তৃপক্ষকে দমন করার উদ্দেশ্যে কোনো যেন মামলা না হয়, বাক স্বাধীনতা যাতে কারো যেন রুদ্ধ করা না হয়, গণতান্ত্রিক একটি পরিবেশ যেন বাংলাদেশে বজায় থাকে, সত্যিকার অর্থেই যেন গঠনমূলক সমালোচনা সবাই করার সুযোগ পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন ছাত্রনেতা, জানবো তাদের নানান বিষয়ে গল্প। আমাদের মাঝে উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আবু হুরায়রা, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ওয়াসিম আহমেদ অনিক, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকে চ্যানেল 24-এ স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই একটু ওয়াসিম আহমেদ অনিক আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনা এবং সমালোচনা আছে। সেখানে আপনাদের যে কমিটিটা সেটা প্রায় 9 বছর পরে হলো, এবং কমিটিটা হওয়ার পরে কিন্তু একটা বিতর্ক দিয়ে শুরু হয় যে সাবেক শিক্ষার্থীদের নিয়ে কমিটি হয়েছে, ঘটনাটা আসলে কি ছিল? না, বিতর্ক বলতে যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে সাবেক শিক্ষার্থী, যে অর্থে বলা হয়েছে সে অর্থে সঠিক না। কারণ আমি নিজেও এমফিল শিক্ষার্থী এবং আমার থিসিস জমা দেবো, থিসিস গ্রুপে আছি আমি। যারা অভিযোগ করছে তারা অভিযোগ করতেই পারে, স্বাভাবিক বিষয়, প্রতিপক্ষ থাকবে, কিন্তু তাদের অভিযোগটা সঠিক না। এই প্রতিপক্ষকে আপনার দল থেকেই? এটা দল থেকে দলের মধ্যে থাকে, দলের বাইরেও থাকে, বিভিন্নজন সমালোচক তো থাকেই, সমালোচক থাকতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু তাদের সমালোচনার যে বিষয়বস্তু সেটা সঠিক না। তাহলে সঠিকটা কি আমরা জানবো? এটা তাদের যে অভিযোগ যে শিক্ষার্থী না বা শিক্ষার্থী, এইটাই তো সঠিক না, কারণ আমি তো শিক্ষার্থী এবং আমার বিশ্ববিদ্যালয়ে আমি যে অধ্যয়ন করছি সেটা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই আমাকে রিকগনাইজেশন দিয়েছে, সেই প্রেক্ষাপট থেকে এটা আমি কাজ করছি। আবু হুরায়রা আপনার কাছে আসতে চাই। একসময় ছাত্রদল রাজপথে নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে, এখন কিন্তু বিএনপি ক্ষমতায়, সেই হিসেবে ছাত্রদল ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন বলা হয় বা আপনারা যে নামে ডাকেন না কেন। এই অবস্থায় ছাত্রদলের সবথেকে বড় পরীক্ষাটা কি আপনার কাছে কি মনে হয়? যেহেতু আমরা দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের গেছে, দীর্ঘ একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, তা আমরা একসময় জুলুম ছিলাম। তা আমরা জানি যে রাষ্ট্র ক্ষমতা যারা থাকে, রাষ্ট্রযন্ত্র প্রতিপক্ষের উপর যেভাবে ব্যবহার করা হয় ঘায়েল করার জন্য, আমাদের উপরে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে নির্যাতন জ্বালা আমরা সহ্য করেছি, সেই জায়গা থেকে অবশ্যই সেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানও সেই জায়গা থেকেই উনি বাংলাদেশের সকল ধরনের প্রতিহিংসা রাজনীতির ঊর্ধ্বে উঠে এসেছেন। তা আমরাও সেই নিপীড়ন যাতে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের উপরে, রাজনৈতিক কর্তৃপক্ষের উপরে, বিরোধী পক্ষের উপরে যাতে না হয়, সেই শিক্ষাটাই আমরা 17 বছর আসলে শিখেছি, এবং সেই জায়গা থেকেই আমরা আসলে চাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের দল থাকলেও আমরা প্রকৃতপক্ষে যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাই যেন একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, সেই জায়গা থেকেই আমরা আসলে শিক্ষণীয় যে আমরা শিক্ষার্থীদের পাশেই থাকতে চাই এবং সকল ধরনের জুলুম নির্যাতন থেকে আমরা বেরোয় এসে বাংলাদেশের সংস্কৃতি চেঞ্জ করে দিতে চাই। আমরা ক্যাম্পাস রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সেখানে নিজেদের মধ্যেই যে দ্বন্দ্ব সংঘাত যেটা থাকে এটা থাকতেই পারে, কিন্তু এটাকে আসলে দলীয় শৃঙ্খলা ভঙ্গটা করা হয় কিনা? না, আপনি প্রথমে বললেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে না, এটা মান অভিমান থাকে। ধরেন যে তার একটা প্রত্যাশা থাকে, প্রত্যাশা অনুযায়ী দেখা গেল যে কাছাকাছি যায়, অনেক সময় কাছাকাছিও যায় না, মান অভিমান থাকে, সেই মান অভিমান থেকে মনের একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভ থেকে তার ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা আপনি বলতে পারেন না যে দ্বন্দ্ব, মান অভিমান থাকে। এই মান অভিমানটা কি খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে? না, খারাপ পর্যায়ে যায় না, দেখা গেল যে বসে অনেক সময় আলোচনা টেবিলে এগুলো সমাধান অধিকাংশ হয়ে থাকে এবং সঠিক সমাধান
পাওয়া যায় এবং হয়ে যায়। যে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ বলে থাকে যে ছাত্র লীগ গেছে, ছাত্র দল আসছে, এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়, ভাইরাল হয়, জনমনে একটা আশঙ্কা তৈরি হয়। আপনারা এই বিষয়ে কি বলবেন? আসলে দেখেন, এই কথাটিকে যে অর্থে সাধারণত ব্যবহার করে আমাদের কর্তৃপক্ষ, বিশেষ করে ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তারা প্রতিযোগিতা না পেরে আমাদের এই কথাটি ব্যবহার করেন। এই কথাটিকে আমি পজিটিভলি নিই। যেমন ছাত্রলীগ গেছে বলতে কি, ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে, বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, শিক্ষার্থীদের জুলুম করেছে, শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে। আর ছাত্রদল আসছে, অবশ্যই আমরা আসছি, আমরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্রলীগকে বিদায় করেছি, এবং আমরা আসছি শিক্ষার্থীদের সেবা করার জন্য। আমরা শিক্ষার্থীদের সেবা করতে চাই, অবশ্যই আমরা আসছি, আমরা তাদের পাশে থাকতে চাই এবং সেবার মাধ্যমে থাকতে চাই। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, তারা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত, দখলদারিত্ব করত, এখন কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র দলের বিরুদ্ধে সেই অভিযোগগুলো শোনা যাচ্ছে। আপনারা এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করছেন? আপনার নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারি 12 তারিখ। আজকে পর্যন্ত আমার মনে হয় না যে জাহাঙ্গীরনগর সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল আধিপত্য দেখানোর চেষ্টা করছে বা ওই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। ছাত্রদলই মনে হয় যে এখন পর্যন্ত বিরোধী দল যে একটা অবস্থা, বা যে অবস্থায় মনে হয় যে সাধারণ শিক্ষার্থীর থেকেও বড় সাধারণ শিক্ষার্থী হলো ছাত্রদল। মানে প্রতিটা ক্যাম্পাসে খোঁজ নেন যে ছাত্রদল তার নিয়মিত কর্মকাণ্ডের বাইরে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে ছাত্রদল সবসময় ব্যস্ত থাকে। আপনি যে অভিযোগগুলো করেছেন বিগত ছাত্র সংগঠনগুলো করেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু ছাত্রদল এগুলোর সাথে জড়িত না। আপনাদের বিগত সময়ে বেশ কিছু কমিটি গঠন করা হয়েছে, এবং কমিটি হলেই দেখা যায় যে ত্যাগীরা বাদ পড়েছে, এখানে লবিং গ্রুপিংয়ের বিষয়টা উঠে আসে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন এবং এই ঘটনাগুলো কতটা সত্যতা? দেখেন, বাংলাদেশের জাতীয় ছাত্র দল, আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। আমাদের সংগঠন অনেক বড় হওয়ার কারণে অনেক সময় দেখা গেছে সবাইকে একই পদের জন্য সমান যোগ্যতার অনেকেই প্রতিযোগিতা করে থাকেন। সেক্ষেত্রে যোগ্য জায়গায় যোগ্যদের ভিতর থেকেই আমরা পদায়ন মূল্যায়ন করার চেষ্টা করে আমাদের দল, আমরা করে থাকি। সেক্ষেত্রে অনেক যোগ্যরাও প্রতিযোগিতায় অনেক সময় একটু পিছিয়ে যায়। তার মানে এই নয় যে ত্যাগীরা বাদ পড়ে যায়, হয়তো বা তার প্রত্যাশার জায়গায় সে অনেক সময় বেশি প্রতিযোগিতার কারণে, আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা মূল্যায়ন করতে পারি না। কিন্তু সেই জায়গায় থেকে আমরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে চলার চেষ্টা করি। তো লবিং গ্রুপিং করি, যেমন আমরা একটি সুষ্ঠু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো আমাদের তুলে ধরার চেষ্টা করি। এটাকে আমি লবিং এবং হিসেবে ধরি না। আমরা সবাই চেষ্টা করি ভালো কাজে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের অবস্থানটা যাতে সবাই শক্তিশালী করতে পারি এবং এগিয়ে যেতে পারি, সেই জায়গাটাকে আমি লবিং ধরি না। সেই জায়গায় যখন সিনিয়ররা যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং কমিটিগুলো করে থাকেন, সে জায়গায় কিছু লোক একটু অসন্তোষ থাকে, কিছু ছাত্রনেতার একটু অসন্তোষ থাকে, সেটি অবশ্যই আবার মেনে নিয়ে আবার আমরা দলের পথেই থাকি। আপনি 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলোতে ছাত্র দল বলি বা অন্য যে সংগঠনগুলো কাজ করছে, এই সংগঠনগুলো আসলে কি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করছে নাকি সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য? দুইটাই। যদি আমি একটি ছাত্র দলের প্রতিনিধিত্ব করি, তো আমি তো চেষ্টাই করব আমার সংগঠন যাতে শক্তিশালী হয়, আমরা যেন সবচেয়ে বড় শক্তি নিয়ে মাঠে থাকতে পারি। যেহেতু আমি গণতন্ত্র চর্চা করি, ছাত্র দলের প্রতিনিধিত্ব করি, আরেকটি জায়গা হচ্ছে অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের সেবা করার জন্যই আমরা আসলে কাজ করে থাকি। আমরা চাই ছাত্রদল সবচেয়ে বেশি বন্ধু হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকুক, একজন সেবক হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকি, যাতে শিক্ষার্থীদের কাছে ছাত্রদল সবচেয়ে জনপ্রিয় হই, আমরা জনপ্রিয় হই। আর জনপ্রিয়তাই তো সবচেয়ে বড় শক্তি, এর থেকে আর বড় শক্তি কী হতে পারে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে বোধহয় নিষেধাজ্ঞা আছে যে ছাত্র রাজনীতি করা যাবে না, তো সেইখানে আপনারা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাইরে যে এই কাজগুলো, সাংগঠনিক কাজগুলো করছেন না? একসময় ছাত্র রাজনীতি যে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করেছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, সেই জায়গা থেকে একটা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। সেই জায়গা থেকে ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের শিক্ষার্থীদের ভয় ছিল। সেই ভয়টাই গত 2 বছর অনেকটাই কেটে গেছে এবং ট্রাস্টি বোর্ডেরও সেই ভয়টা কেটে গেছে বলে আমি মনে করি। কারণ আপনি জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের ছাত্রদল এমন কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই যেখানে একটি অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে এসেছে। কোনো অভিযোগই ছাত্রদলের বিরুদ্ধে আসেনি, বরঞ্চ আমরা যখনই শিক্ষার্থীদের প্রয়োজন হয়েছে তখনই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং
কোনো ট্রাস্টি বোর্ডের বা কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে না যে ছাত্রদল ধারা শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে, এবং শিক্ষার্থীদের যে আশঙ্কা ভয় সেটা ইতিমধ্যে প্রায় কেটে গেছে, এবং শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছে বলে আমি মনে করি। আপনি 2015 সালে রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার কারণে দীর্ঘদিন কারাবরণ করেছেন। এই যে অভিজ্ঞতাটা, এটা কি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কি ধরনের প্রভাব ফেলেছে? আচ্ছা, ধন্যবাদ। সর্বপ্রথম আমি স্মরণ করি 71 থেকে শুরু করে অদ্যাবধি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের, এবং পাশাপাশি যেই মানুষগুলোকে আমার পছন্দ বা তাদের কর্মকাণ্ড বা তাদের যে চিন্তা ভাবনা, বিশেষ করে জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই দুটো মানুষকে দেখে আমার আন্দোলনে আসা, এবং 15 সালে ম্যাডাম যখন আন্দোলনে ঘোষণা দেন সেই প্রেক্ষাপট থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি, যার প্রেক্ষাপটে আমার কারাগারে যাওয়ার এবং দীর্ঘ সময় আমার কারাগারে থাকা হয়। এবং কারাগারে সেই সময় প্রতিটা নেতাকর্মীই বলতে পারবে যে একজন মানে মানুষের যে মানুষ হিসেবে মূল্যায়ন থাকা উচিত মানবতার দিক থেকে, সেটা করা হতো না। এর থেকে দেখা গেল যে বাসার যে পশু বা গরু, তার থেকেও মানে অবমূল্যায়িত করা হতো আমাদের, মানুষ হিসেবে মূল্যায়ন করা হতো, যে মানুষ হিসেবে যে মর্যাদা বা আচরণ পাওয়া উচিত সেটা আমাদের সাথে করা হতো না। এবং পদে পদে হয়রানি, ইভেন আমি উচ্চ আদালত থেকে আমার জামিন লাভ হয়, আমার নিম্ন আদালতে কিন্তু হয় না। এবং এমনভাবে মামলাগুলো সাজানো হয়, দেখানো হয়, এবং ঘটনাগুলো চিত্রায়িত করা হয়, মনে হয় যে আপনি একেবারে কোনো অপরাধী, অথচ আপনি সেই সময় ম্যাডাম ভোটের অধিকার, মানুষের গণতন্ত্রের মৌলিক অধিকারের কথা বলে আন্দোলনে উঠছেন, সেই অধিকারের কথা বলতে যাই আমি অপরাধীর শিকার বা এই ঘটনার দ্বারা আমি নিগৃহীত হয়ে কারাগারে আমার যেতে হয়। এবং সেই প্রেক্ষাপট থেকেই দেখা গেল যে মানুষের অধিকার আদায়ের পথটা কখনো যে মসৃণ হয় না। আমি তখন একেবারেই সদ্য 22-23 বছর বয়স, আমার এই অভিজ্ঞতাটা হয়, এবং সবসময় অধিকার যে আদায়ের বিষয় সেই উপলব্ধিটা আমার হয়। আর গণতান্ত্রিক আন্দোলনে সেই সময় তো খুবই বয়স আমার হালকা ছিল, এখন কিছুটা বুঝি আর কি। সে সময় ম্যাডাম যে সঠিক ছিলেন এটা মানে নিঃসন্দেহে আমি বলতে পারি আমার জায়গা থেকে। আপনার বিরুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মামলা হয়েছিল। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার মামলা হওয়ার কারণটা কি ছিল? আচ্ছা, একটা বিষয় আপনাকে করে আপনি একটু ভুল বলছেন, যে আমার নামে 2টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামলা হয়। আচ্ছা, এখন সেই সময় দেখা গেল যে মামলা কেন দিত সেটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন, যারা প্রশাসনিক কাজে। এটাকে কি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হ্যাঁ, বলবেন? নিঃসন্দেহে রাজনৈতিক। আমি বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে তো সেভাবে কোনো আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততার সুযোগ নেই। আমি আমার বিশ্ববিদ্যালয়ে সেখানে আমার অধিকার কথা বলি, এবং আমার যে আন্দোলন সেই অ্যাক্টিভিটিস আমি সেখানে করি। কিন্তু দেখা গেল যে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ঢাকা ইউনিভার্সিটির মামলা দেওয়া হয়, এবং এই মামলা তো আমাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছিল 2টা মামলায়। এখন কি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হচ্ছে না? আমি রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিষয়ে যদি বলতে চাই, বিগত দিনে যেভাবে হতো তো সেটা বাছবিচার করা হতো না, এবং নির্বিচারে যে আপনি অধিকারের কথা বলবেন, আপনি সঠিক কথা বলবেন, আপনাকে দেওয়া হবে। কিন্তু সেই প্রেক্ষাপট থেকে আমার মনে হয় না যে তারেক রহমান সরকার এই ধরনের কোনো কাজ করছে। আপনি দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্যখানে যদি কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ড কেউ অতি উৎসাহীভাবে করছে, তো দেখা গেল যে এটা সরকারের তরফ থেকে তাদের নিরুৎসাহিত করা শুধু হচ্ছে না, এবং যারা ভুক্তভোগী তাদের পাশে সরকার নিজেই দাঁড়াচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে এই বিগত দিনের যেই কাজগুলো করে গেছে সেখান থেকে তারেক রহমান সাহেবের সরকার একেবারে বিপরীত, এবং উনি গণতন্ত্রের যে চর্চা সেই চর্চার অব্যাহত রেখেছেন, এবং ওনার যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধের জায়গা থেকে উনি বলেছেন যে এই চেয়ারের উত্তাপ উনি সেটা বুঝেন, এবং বুঝার ওনার যে অনুধাবনের বিষয়টা আমাদের বোঝানোর চেষ্টা করেছেন উনি। জুলাই আন্দোলনে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ব্যাপক ভূমিকা পালন করে, কিন্তু এরপরে তারা আসলে কতটা মূল্যায়িত হয়েছে? আসলে বেসরকারি শিক্ষার্থীরা আপনার যে আন্দোলনটা করেছে, আপনি জানেন যে যেভাবে তারা জীবন দিয়েছে, যেভাবে দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি বলি আন্দোলনের 2টি দিক ছিল, একটি কোটা সংস্কার আন্দোলন আর একটি একদফা আন্দোলন। তো আমরা আসলে ছাত্রদল আমরা সবসময় সকল সমস্যার সমাধান চেয়েছি এই সরকারের পতনের মাধ্যমেই। তো এক দফাই আমাদের টার্গেট ছিল,
সেই জায়গা থেকে আমি বলবো, যেহেতু আমার নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে, জনাব তারেক রহমান যখন 16 তারিখ উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনার পতন এক দফা যে ঘোষণা দিয়েছেন, দেওয়ার পরে আমরা কিন্তু এক দফা নির্দেশনাই দিয়েছি আমাদের গ্রুপগুলোতে। সেই জায়গাতে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 17 তারিখ 18 তারিখ যে আন্দোলন করেছি, সেই আন্দোলনগুলো আমাদের নির্দেশনা, আমাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচার ছিল, সব জায়গা থেকে শিক্ষার্থীদেরকে মাঠে নামানো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তো আমরা শাহবাগ কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রিত হয়ে আন্দোলন করতাম। যখন বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন আমরা আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক জোনভিত্তিক আন্দোলনের ডাক দিই এবং সেই আন্দোলনটাকে আমরা টেনে নিয়ে যে আন্দোলনের প্রাণকেন্দ্রে পরিণত হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে আমরা আন্দোলন সফল হওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব জায়গা থেকে অবমূল্যায়ন হয়েছে। বিশেষ করে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা উপদেষ্টা হয়েছেন পরবর্তীতে এবং রাজনৈতিক দল করেছেন, সেই লোভ লালসার ঊর্ধ্বেই আমরা ছিলাম। আমরা আবার পড়ার টেবিলেই ফিরে গেছিলাম। আমরা আসলে কখনোই আমাদের আন্দোলনের ক্রেডিটও নিতে চাইনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং কখনো আমরা ক্ষমতাও চাইনি। আমরা চাইছি আসলে দেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চেয়েছি, পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য একটি সুন্দর দেশের স্বপ্ন আমরা দেখেছি, একটি পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তনের আশাই আমরা ঠিক ইলেকশনের আগ দিন পর্যন্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা কাজ করে গেছি, যাতে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ ধাবিত হতে পারে। তা আমরা অবশ্যই অবমূল্যায়িত হয়েছি আমি বলবো সেই জায়গা থেকে, কিন্তু এই মূল্যায়নের জন্য আমরা যে চেষ্টা করেছি বা মূল্যায়নের আশাই আন্দোলন করেছি তেমনটি নয়। তো আশা করি দেশনায়ক জনাব তারেক রহমান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে গত বছর 19 তারিখ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে একটি প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন, উনি স্বীকৃতি দিয়েছেন। তো ওনার সরকার যেহেতু এখন ক্ষমতায়, আমাদের সরকার যেহেতু ক্ষমতায়, আমি আশা করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আন্দোলনের অবদান উনি অবশ্যই রাখবেন এবং মূল্যায়ন করবেন। এই আন্দোলনে কিন্তু আপনার রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি নির্দলীয় অনেক তরুণরা কিন্তু অংশ নিয়েছে এবং তাদের অনেকেই কিন্তু এখন আসলে ছাত্র রাজনীতি নিয়ে হতাশ। কেন আসলে ছাত্র সংগঠনগুলো এই তরুণদের আস্থা ধরে রাখতে পারছে না? আচ্ছা, আসলে দেখেন, আমরা ছাত্রদল কখনই ফ্রন্টলাইনের থেকে এই আন্দোলনটা করিনি। আমরা সবসময় ব্যাকএন্ডে আমাদের যে সাংগঠনিক শক্তিটা আছে, সেটাই আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যাকআপ দেওয়ার জন্যই কাজ করেছি এবং আমরা আন্দোলন করেছি। সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যারা সামনে ছিল আন্দোলনের, তারা পরবর্তীতে ক্ষমতার লোভে বিভিন্ন কারণেই আন্দোলনটাকে বিভিন্ন খাতে প্রভাবিত করেছে ব্যক্তি স্বার্থে। একটা সময় তারা, আপনি দেখেছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, নানানভাবে দেশটাকে যাতে বিপদগামী পথে যায় সেই পথেই তারা হেঁটেছেন। সেই উপদেষ্টার পরে সমালোচিত হয়েছেন এবং আপনি দেখবেন যে সেই জায়গা থেকেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানানভাবে তাদের এই যে স্বার্থচারিতার যে তারা যে করেছেন সেটা বিরোধিতা করেছেন। সেই জায়গাতে তারা একটা পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন কিন্তু পাননি। তো এই জায়গা থেকে তারা তাদের জনপ্রিয়তা হারাতে হারাতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন যে তাদের শক্তি সামর্থ্য একদম শূন্যের কোঠায় চলে গিয়েছিল তাদের সমর্থন। তারপরে তারা আর কোনো দেশ নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পায়নি। একটা পর্যায়ে তারা নির্বাচন মেনে নিয়েছেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো আমি মনে করি যে যারা মানে স্টেক হোল্ডার হিসেবে থাকেন, তারা যদি এভাবে স্বার্থের দিকে তাকান, তাহলে তো শিক্ষার্থীর একটু হতাশ হবেনি। তো সেই হতাশা এখন আর থাকবে না ইনশাল্লাহ। আমাদের সরকার ক্ষমতা আসে, দেশনায়ক তারেক রহমান অবশ্যই শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য, তরুণ প্রজন্মের উন্নয়নের জন্য নানানমুখী তিনি পদক্ষেপ নিয়েছেন। তাদের শিক্ষা, তাদের কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, এবং যে নির্বাচনী ইশতেহারগুলো ছিল আমাদের, যে 31 দফাগুলো ছিল, সেগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটি বিষয়ে তিনি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। তো আমরা চেষ্টা করবো এখন শিক্ষার্থীদের সেই আশা আকাঙ্ক্ষার জন্য প্রতিফলন ঘটে, তারা যেন আর হতাশ না হন। আমি আশা করব তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনি আপনার একটি বক্তব্যে বলেছেন যে দেশপ্রেমিক শিক্ষার্থীদের নিয়ে আপনি কাজ করছেন বা তাদের সঠিক পথে পরিচালিত করতে কাজ করছেন। এই দেশপ্রেমিক শিক্ষার্থী বলতে আপনি কি শুধু ছাত্রদলকেই বুঝিয়েছেন নাকি সব শিক্ষার্থীদেরই বুঝিয়েছেন? দেশপ্রেমিক শিক্ষার্থী বলতে আমি এখানে বুঝি, যেহেতু আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কাজ করার সুযোগ আমাকে হয়েছে। তো আমি যখন দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশের প্রয়োজনে জীবন দিয়েছে, এটা কাকতালীয়ভাবে হয়নি। এটা আসলে ভালোবাসা, দেশপ্রেম না থাকলে কখনো হয় না। তো আমি দেশপ্রেমিক শিক্ষার্থী বলতে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই বুঝিয়েছি। তো তারা আন্দোলনের পরবর্তীতে যে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে এবং কেন্দ্রীয় সমন্বয়কদের দ্বারা যেভাবে তারা অবমূল্যায়িত হয়েছে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি এই বিশাল যে এই যে নতুন যে শক্তির উত্থান হয়েছে দেশপ্রেমিক বাংলাদেশের ইতিহাসে। আপনি জানেন যে এর আগের যে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষার উপর আরোপিত যে ভ্যাট বিরোধী আন্দোলনে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু সরকার শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা সরকারই।
তো আমি এই শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক শিক্ষার্থী বলেছি। তারা এই আন্দোলনের পরবর্তীতে যাতে ওই সমন্বয়কদের সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে যেন আবার কোনো বিপদগামী পথে পরিচালিত না করে, সেজন্য আমরা বিভিন্ন সময় টোটালি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম শিক্ষার্থী আলাদাভাবে তারা মুভমেন্ট করেছে এবং তারা ডাকলে একটা পর্যায়ে আর প্রাইভেট শিক্ষার্থীকে পেত না, কারণ তারা তাদের যে স্বার্থনিশী সিদ্ধান্তগুলো, তাদের যে স্বার্থ হাসিলের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। তাই প্রাইভেট শিক্ষার্থীরা সঠিক পথে থাকার জন্য একরকম তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল। তো আমি সেটা কি বুঝিয়েছি। ছাত্রদলের প্রতিটি কর্মকাণ্ডই কিন্তু সরকারের ভাবমূর্তির সঙ্গে জড়িত। এই যে আপনাদের সারা দেশের যে বিভিন্ন ইউনিটগুলো আছে, এই বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা আসলে কতটা কঠিন? ছাত্রদলের যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একবারে ওয়ার্ড পর্যন্ত মোটামুটি আমাদের কমিটি আছে। তো একটা বৃহৎ ছাত্র সংগঠন। তো তার বাস্তবতায় যে নিয়ন্ত্রণে যে বিষয়টা বলতেছেন, ছাত্রদল সমস্ত জায়গায় নিয়মের মধ্যে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করে যাচ্ছে। শুধু সেই কাজগুলো না, ছাত্রদল যে অভিযোগগুলা ছাত্রদলের বিরুদ্ধে আসার কথা ছিল, কারণ মানুষ আমাদেরকে যেভাবে বিশেষ করে সমালোচনাকারী যারা, আমি তাদের কথা বলতে চাচ্ছি সেই অর্থে, যারা তারা যে অর্থে ছাত্রদলকে মানে চিত্রায়িত করার কথা বলে আর কি বিভিন্ন জায়গায়, সেই প্রেক্ষাপট থেকে ছাত্রদল শৃঙ্খলার মধ্যে থেকেই কাজ করছে এবং কেন্দ্র থেকে একবার তৃণমূল পর্যায়ে আমাদের শৃঙ্খলভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আপনি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার কাছে একটু জাকসু নির্বাচনে কথা বলতে চাই। আপনাদের পরাজয়ের আসল কারণ কি ছিল? আমাদের পরাজয়ের আসল কারণ অনেকগুলো কারণ আছে এখানে যদি বলি যে একটা সুনির্দিষ্ট কারণ না, সবগুলো একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমত ছাত্রদল বিগত আন্দোলন সংগ্রামে সরাসরি মাঠে ছিল বিগত গভর্নমেন্টের সময়। সেই প্রেক্ষাপট থেকে ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান করতে পারেনি। আমি নিজেও করতে পারিনি। আমি নিজেও 8.5 মাস থেকে 9 মাস ছিলাম, যদিও আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার থাকার সুযোগ হয়ে ওঠেনি। ছাত্রলীগের নির্যাতনের ফলে আমার হল ছাড়তে বাধ্য হয়েছিলাম আমি। সেই প্রেক্ষাপট থেকে 5 তারিখ অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের পরে ক্যাম্পাসে ছাত্রদলের যে বয়স এবং অ্যাক্টিভিটিস, সেই প্রেক্ষাপট থেকে ছাত্রদল একবারে নবীন, তরুণ, এবং যারা বিজয়ী হয়েছে বিশেষ করে তারা সাধারণ শিক্ষার্থীর নাম ধরে, মানে সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে তারা যত প্রকার অপকর্ম আছে মানে সাধন করে, কিন্তু আসলে তারা কোন শিক্ষার্থী ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে, তারা কোন ছাত্র সংগঠনে। তো তারা মূলত যে ভিতরে থেকে কাজ করে এবং তাদের যে শক্তি প্রয়োগ করে আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণের যে একটা মনস্তাত্ত্বিক দিক থাকে শিক্ষার্থীদের, সেটা নিয়ন্ত্রণ করে এবং তাদের বিভিন্ন নামে ব্যানারে চ্যারিটি হয়, পার্টি হয়। আপনি কিন্তু মানে ওই দলের নামে কোনো হবে না, বিভিন্ন নামে হবে। সেই প্রেক্ষাপট থেকে তাদের একটা বৃহত্তর গোষ্ঠী তৈরি হয়েছিল এবং এই গোষ্ঠীটা দেখা গেল যে তাদের চিন্তার মানে এবং যারা বিজয়ী তাদের চিন্তা একেবারে সমান, মানে সমমনা তৈরি করেছিল। এবং সেই প্রেক্ষাপট থেকে ভোটের যেহেতু রাজনীতি এবং ছাত্রদলকে ক্যাম্পাসগুলোয় এমনভাবে ট্রিট করা হতো যে ছাত্রলীগের পরিপূরক, সেই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থী যারা প্রকৃতপক্ষে, মানে প্রকৃত কেন বলছি সেটা আপনি ইতিমধ্যে জানেন যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কত কী হয়েছে, মব ধরেন অসংখ্য অপকর্ম। প্রকৃত যারা সাধারণ শিক্ষার্থী তারা তো আসলে নিরপরাধ। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ফোবিয়া তৈরি করে যে ছাত্রদল মানেই এর। অথচ দেখেন আপনি বিগত দিনে, বিগত এই জাকসুর আগে বিগত 3টা জাকসু ছাত্রদল কিন্তু নিরসংখ্য বিজয় পেয়েছিল। এবং এইটা শুধু না, আপনারা কি তাহলে সাধারণ শিক্ষার্থীদের এই ভয়টা কাটাতে ব্যর্থ হয়েছেন? হ্যাঁ, কিছুটা বলা যায় যে আমরা আমাদের ভয়টা কাটাতে, কারণ আমরা সদ্য ক্যাম্পাসে 5 তারিখের পরে ঢুকেছি এবং আমাদের যে রাজনীতির তাদের সাথে মিশে যাওয়ার যে এটা একটু সময় লাগছে আমাদের সময় লাগাতে, তাদের মধ্যে যে ভীতির জায়গাটা ছিল সেটা দূর করতে সময় লাগছে। এবং আমার ধারণা যে এটার পাশাপাশি বিশেষ করে যে চ্যারিটির নামে যে কাজগুলো হয়, ছাত্রদল তো মানে কোনো, আপনারা কেন তাহলে এই সামাজিক কাজগুলো করেননি? না, আমরা করা শুরু করেছি, আমরা প্রথম থেকে শুরু করছি। আমাদের তো বয়সটা খুবই নবীন ক্যাম্পাসে ছিল,
আমাদের খুবই তারা স্বল্প সময়। যেহেতু নামে বেনামে সংগঠন করে তারা সেটা দীর্ঘদিন করেছে, যাবত আপনারাও তো করছে, চাইলে তারা সেটা দীর্ঘদিন করতে যাবত। আমাদের সেই সুযোগটা তো ছিল না 5 তারিখের আগে। তারা তো এটা মানে নতুন না যে তারা 5 তারিখের পরে শুরু করছে, এই বিষয়টা এমন না তো। তারা 5 তারিখের আগে থেকে এই কাজগুলো করে আসতেছে এবং বছর বছর করে আসতেছে, বিদায় তারা এই সুফলটা পেয়েছে। আর বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদল যে এইভাবে এগিয়ে যাচ্ছে এবং ছাত্রদল যেভাবে তার কার্যক্রম সামাজিক বলেন বা অন্যান্য অধিকার আন্দোলনে ছাত্রদলের সামনে, আমি আশাবাদী ছাত্রদলের সামনে ভালো ফলাফল করবে। কিন্তু সাধারণ শিক্ষার্থী বলতে যা বোঝায়, সেই সাধারণ শিক্ষার্থীরা বিকল্প হিসেবে তাহলে তাদের কেন বেছে নিল? হ্যাঁ, এটা ভালো আপনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের তারা মানে যে একটা ছলনা বলি বা মায়া বলি, যে বিভিন্ন নামে বেনামে সে মায়া আকৃষ্ট করে এবং তাদের যে মনস্তাত্ত্বিক দিকটা নিয়ন্ত্রণ করে, তা ভোটে বিজয় হয়। কিন্তু প্রকৃত দেশের মানুষ এবং পরবর্তীতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আসলে তারা কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, যে এবং কত বড় আপনার তাদের সিদ্ধান্ত ভুল ছিল। কারণ দেখেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কোনো দিন কোনো কর্মচারীর গায়ে কোনো দিন কোনো কিছু ছুঁড়ে মারেনি, অথচ জাকসুর একজন মেম্বার সে মানে হোটেল কর্মচারীর গায়ে আপনার খাবার ছুঁড়ে মারে। এটা কোনো দিন আমি কোনো এটার কারণ কি ছিল? এটা ক্ষমতার পাওয়ার প্র্যাকটিস বলতে পারেন, তাদের পাওয়ার প্র্যাকটিসের মানে অপসংস্কৃতি বলতে পারেন। তারা এখন বুঝতে পারতেছে যে তারা কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং এই ভুল সিদ্ধান্তগুলো সামনে সংশোধন করে তারা ভালো কিছু করবে, এটাই আমার প্রত্যাশা। এই যে আন্দোলনে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করলেন এবং পরবর্তীতে তারা রাজনৈতিক দল গঠন করলেন এবং তাদেরও ছাত্র সংগঠন আছে, তারাও তো নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের পরাজয়ের কারণটা কি বলবেন? তাদের পরাজয়ের কারণ তারাই ভালো বলতে পারবে, তবে আমার দৃষ্টিতে মনে হয়েছে আপনারা তো পর্যবেক্ষণ করেছেন। হ্যাঁ, আমার সেটাই বলতে কারণ চাচ্ছি। সবসময় তারা সম্মুখ সারিতে ছিল আন্দোলনে, তারপরেও তাদের এই পরাজয়, তাদের কেন সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করলো না? তাদের পরাজয়ের আমার দৃষ্টিতে যেটা আমার মনে হয় যে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সুযোগ সুবিধা, যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, এইগুলোর সাথে তারা একীভূত হয়ে যায় এবং শিক্ষার্থীদের প্রকৃত অধিকার যে থাকা উচিত সে অধিকারের জায়গা থেকে সরে আসে, বিদায় শিক্ষার্থীরা তাদের সেভাবে আর গ্রহণ করে না। আর একটা বিষয় যে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং শিক্ষার্থীদের মধ্যে সাধারণ যে ছায়াটা তৈরি করা হয়, সেই প্রেক্ষাপট থেকে তারা মনে করছে যে সাধারণ শিক্ষার্থী, প্রকৃত সাধারণ শিক্ষার্থী মনে করছে যে তারাও আসলে সঠিক না, বিদায় তারাও পরাজয়ের পথে বরণ করছে। আচ্ছা, সাধারণ শিক্ষার্থী বলতে যাদের সাধারণ শিক্ষার্থী বলা হয়, তারা কি আসলে সাধারণ শিক্ষার্থী? নিঃসন্দেহে না, মানে নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহ নেই। মানে সাধারণ শিক্ষার্থী শব্দটাকে এমনভাবে কুলুষিত করা হয়েছে যে এটা যদি কেউ মানে নেয়, যে ধরেন যে আপনি ধরেন সাধারণ শিক্ষার্থী নাম ধারণ করছেন, মানুষ আপনাকে সন্দেহ চোখে দেখবে। সাধারণ শিক্ষার্থীকে এতভাবে, যেমন হাসিনা গণতন্ত্র শব্দটাকে এমনভাবে দর্শন করছে যে গণতন্ত্র, মানে হাসিনার সময় গণতন্ত্র বললেই মানুষ হাসাহাসি করতো যে গণতন্ত্র আসলে কি, বা মত প্রকাশের স্বাধীনতা এগুলো বলে হাসাহাসি। অনুরূপভাবে সাধারণ শিক্ষার্থী শব্দটাকে ছাত্র সংগঠন, একটা ছাত্র সংগঠন শিবির নামই বলি, শিবির এমনভাবে কুলুষিত করছে যে এটা কেউ যদি প্রকৃত সাধারণ শিক্ষার্থী হয়, সে যদি সাধারণ শিক্ষার্থী মানে দাবিও করে, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। আপনিও কারাবরণ করেছেন, কিন্তু এখন ক্ষমতার পালা বদলে অনেকেই বলছে বাংলাদেশে শুধু ভিকটিম বদলায় কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদলায় না। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো এই বদলানোর জন্যই আসছি, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছি 17 বছর পরে। তো নির্যাতন কেস মামলা আমরা যে খেয়েছি, আপনি জানেন, নামে বেনামে আমাদের নামে মামলা হতো, কোনো ঘটনা ছাড়াই মামলা হতো, ঘটনা সাজিয়ে মামলা হতো। তো এই গায়েবী মামলার থেকে, গায়েবী সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই তো আমরা আন্দোলন করেছি এবং পরিবর্তন এসেছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি অবশ্যই সাধারণ শিক্ষার্থী হিসেবে সবাই এখন ইনশাল্লাহ আশাবাদী যে আমাদের সরকার নিশ্চয়ই ভবিষ্যতে যাতে এরকম কোনো হয়রানিমূলক মামলা না হয়, কর্তৃপক্ষকে দমন করার উদ্দেশ্যে কোনো যেন মামলা না হয়, বাক স্বাধীনতা যাতে কারো যেন রুদ্ধ করা না হয়, গণতান্ত্রিক একটি পরিবেশ যেন বাংলাদেশে বজায় থাকে, সত্যিকার অর্থেই যেন গঠনমূলক সমালোচনা সবাই করার সুযোগ পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে নতুন বাংলাদেশি শিক্ষার্থীরা পাবেন, এখন যেভাবে পেয়েছেন। গত 2 মাসে আপনি বলতে পারেন কয়টা মব জাস্টিস হয়েছে বাংলাদেশে, আপনি বলতে পারেন যে কর্তৃপক্ষকে দমন করার জন্য কয়টা মামলা হয়েছে, এবং বাকস্বাধীনতার নামে আপনি দেখেছেন যে অনেক মিথ্যা আপনার তথ্য ছড়ানো হয়েছে, নানান ধরনের ফটোকার্ড তৈরি করা হয়েছে, যেটা বাকস্বাধীনতার অংশ নয়, যেটা এক ধরনের ক্রাইম, যেটা মানহানি মামলাও করা যেত, কিন্তু আমরা কিন্তু করিনি। তো সেই জায়গা থেকে যদি ভবিষ্যতে এরকম চলতে থাকে, তাহলে অবশ্যই আইন মোতাবেক বাংলাদেশের সেই বিষয়গুলো অবশ্যই বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন। কিন্তু কোনো রাজনৈতিক দল হিসেবে আমরা বিএনপি এবং ছাত্রদল
কর্তৃপক্ষকে কখনোই আমরা আইনে নিজের হাতে তুলে নিব না, সেই বিষয়গুলো আমরা আইনের উপরে ছেড়ে দেব। এই যে ভুয়া ফটোকার্ডের কথা বলছিলেন, এটা প্রতিহত করতে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? অবশ্যই এই বিষয়গুলো আমাদের গভর্নমেন্ট অনেক আমলে নিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন। তো এই বিষয়গুলো আমরা নির্দেশনা ইতিমধ্যেই পেয়েছি যে এই ভুয়া ফটোকার্ডগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি সেগুলো এডিট করা হয়, সেগুলো যদি কোনো ব্যক্তির দ্বারা তৈরি করা হয় এবং তার পেজ থেকে পোস্ট করা হয়, সেই যাচাই বাছাইয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ফ্যাক্ট চেকিং ব্যবস্থা শক্তিশালী করতে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কি? হ্যাঁ, এগুলো আমাদের কাজ চলমান। এগুলো নিয়ে আমরা এই বিভিন্ন ফ্যাক্ট চেকিং যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সমন্বয় করে আমাদের গভর্নমেন্ট যাতে কোনো মিথ্যা তথ্য বা অথবা মিথ্যা অভিযোগ দিয়ে কোনো নির্দোষ ব্যক্তিও যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য প্রকৃত অপরাধী যেন শাস্তির আওতায় আসে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। উনি বলছিলেন যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের সাথে আপনারা যৌথভাবে কাজ করেন, কিন্তু ছাত্রদল নিজেরাই কি পারেন এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে? হ্যাঁ, এটা ছাত্রদল তো আপনাদের নিরাপত্তার জন্য বেশি জরুরি। হ্যাঁ, খুবই আপনার প্রশ্নটা খুবই মানে বর্তমান যুগের সঙ্গে প্রাসঙ্গিক। ছাত্রদল সর্বপ্রথম আমাদের উনি ভাই যেটা বললো, আমাদের সেমিনার একটা করা হয়েছিল বা সেমিনার করে যে আসলে কি শেয়ার দিচ্ছি, কেন শেয়ার দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি, এই বিষয়গুলা আইডেন্টিফাই না হওয়া পর্যন্ত, নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা যেন শেয়ার না দেই। আর কোনো তথ্য ভুয়া থাকলে আমাদের ছাত্রদলের অফিসিয়াল পেজ আছে, বিভিন্ন আপনার পেজগুলো আছে, সেখান থেকে আমরা যেগুলো অফিসিয়ালি রিকগনাইজ, সেখান থেকে আমরা সঠিক তথ্যটা আইডেন্টিফাই করে দেই, তারপরে ওইটা আমরা আপনার শেয়ার দিই। এবং আমরা যে গুজব বা যেই ফটোকার্ডগুলো, ভুয়া ফটোকার্ডগুলো তৈরি করা হয়, আমরা সর্বদা এগুলো সচেতন থেকে দেখার চেষ্টা করি এবং আমরা আমাদের যে মানুষ গুজবে কান দিয়ে যেন কোনো অপরাধে জড়িত না হয় সেই দিকগুলো দেখি। আপনি 2016 সালে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের শিকার হন এবং আহত হন। ছাত্রদলের মধ্যে আমি শুরুতেই কিন্তু ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তখন সংঘর্ষের বিষয়টা, অভ্যন্তরীণ কোন্দলের কথা বলছিলাম। আসলে এই সংস্কৃতি থেকে কি বের হতে পেরেছে? অবশ্যই আপনি জানেন যে ছাত্রদলে 2016 সালে একটি কমিটি ঘোষণা হয়েছিল, রাজীব আকরাম ভাই কমিটি। ওই কমিটি ঘোষণা হওয়ার পর বিদ্রোহ হয়েছিল পার্টি অফিসে। সেখানেও এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের ইন্ধন ছিল, তাদের ইন্ধনই একটি পক্ষ বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, আপনি জানেন যে কিছুদিন আগে আপনার এনসিপিতে যোগ দেয় আমাদের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, সেই এনসিপিতে যোগ দিয়েছেন, তার নেতৃত্বে সেই বিদ্রোহটি হয়েছিল। আসলে উনি কখনই দলের সিদ্ধান্ত মেনে কাজ করেননি। তো আমাদের দলের চেইন অফ কমান্ড যদি কেউ ব্রেক করেন, কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন, তার বিরুদ্ধে দল সিদ্ধান্ত নেন। সেই জায়গা থেকে উনি অনেকদিন বহিষ্কৃত ছিলেন। তো উনি কিন্তু কখনই দলের শৃঙ্খলার ভিতরে ছিলেন না, যেটার প্রমাণ আপনি এখনও পেয়েছেন। এই ইলেকশনে উনি নমিনেশন পাননি, সেই ক্ষোভ থেকে দল ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। উনি কী করছে, ক্ষোভ থেকে বিএনপি ত্যাগ করে উনি এনসিপিতে যোগ দিয়েছেন। তো আমরা যারা দলের সিদ্ধান্ত মানি, 16 সালে আমি দলের সিদ্ধান্ত মেনে দলের পক্ষেই দাঁড়িয়েছিলাম। ছাত্রদলের নতুন যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির পক্ষেই দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি সহ আমার কয়েকজন সহযোদ্ধার উপরে ওনারা আপনার ককটেল নিক্ষেপ করেন এবং হামলা করেন। সেই জায়গায় আমার কয়েকজন সহযোদ্ধার একজনের পাই একদম ছিঁড়ে গিয়েছিল, জয়েন্ট সেক্রেটারি সজীব বেসরকারি ছাত্রদলের, এবং মাসুদ সাবেক জয়েন্ট সেক্রেটারি, তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়েছিল এবং আমরা 5 জন খুব গুরুতর আহত হয়েছিলাম। তো আমরা অবশ্যই দলের শৃঙ্খলার ভিতরে আছি, যদি কেউ বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেয়। তো এরকম 2-1 জন বিশৃঙ্খল থাকলেও শাস্তির কারণে অনেকেই আপনার সে বিষয়গুলো পরিত্যাগ করে এখন শৃঙ্খলার ভিতরেই আসছেন। তো এটা থাকতেই পারে, এক বড় রাজনৈতিক দলে 2-1 জন বিশৃঙ্খলা চলেই আসেন। আপনার মতে ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য কি? আদর্শগত বিকাশ নাকি রাজনৈতিক নেতৃত্ব তৈরির প্রথম ধাপ? আপনি ছাত্র রাজনীতি যে কথাটা বললেন, যা বিকাশ না আদর্শ, আমাদের দেশটা তো 3য় বিশ্বযুদ্ধে বা 3য় বিশ্বের দেশ। এখানে আপনার ধরেন যে চিকিৎসক বা প্রকৌশলী বা আপনার সংবাদকর্মী মাধ্যম তৈরি হওয়ার জন্য একটা মাধ্যম আছে, বিভিন্ন মাধ্যমে আসে। আপনি বলেন তো রাজনীতিবিদ তৈরি হওয়ার কি মাধ্যম এই দেশে আসে? কি মাধ্যম? কোনো তো মাধ্যম নাই। আপনি সংসদে দেখেন কয়জন রাজনীতি থেকে উঠে আসে আর কয়জন ব্যবসায়ী থেকে উঠে আসে। তাহলে শেষ পর্যন্ত মূল্যায়িত কারা হচ্ছে? পেশাজীবীদেরই তো না, রাজনীতিতে ধরন আছে। আপনার তারা নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু সাংগঠনিক যে রাজনীতি আপনার ধরেন যে তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত, সেখানে ছাত্র রাজনীতির বৃহৎ ভূমিকা আছে। আপনি দেখতে পাবেন যে সালাউদ্দিন আহমেদ, উনি নিজেও কিন্তু ছাত্রদলের সাবেক।
আপনি শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই, রাজীব হাসান ভাই, যারা এসেছেন, হাবিবুর রশিদ হাবিব ভাই, দেখবেন যে সবাই কিন্তু ছাত্র দলের একটা সোনালী ফসল। তো ছাত্র রাজনীতি যেমন আদর্শিক একটা প্র্যাকটিস আছে, পাশাপাশি যেহেতু আমাদের দেশে রাজনীতিবিদ তৈরি হওয়ার ওই ধরনের প্রতিষ্ঠান হয়ে ওঠে নাই, গড়ে ওঠে নাই, সেটা একটা রাস্তা বলতে পারেন। আর ছাত্র রাজনীতি যদি না থাকে কি হবে আপনি বলতে পারেন যে এটা আসলে কীরকম কী না থাকলে কী সমস্যা। আপনি দেখেন শেখ হাসিনা যখন 8 সালে নির্বাচনের মাধ্যমে আসে, উনি সর্বপ্রথম ক্যাম্পাসগুলো থেকে যে প্রতিযোগিতামূলক রাজনীতি ছিল সেটা যেন না হয়, সকল রাজনৈতিক সংগঠনগুলো মোটামুটি কয়েকটা ডোমেস্টিক সংগঠন বাদ দিয়ে সবগুলো বের করে দেয়, সবগুলোই, এবং বিরাজনীতি করানো হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে। এবং বিরাজনীতি করানোর ফলে যে প্রতিবাদের যে ভাষা বা তৈরি হয়, যেহেতু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দেশ বা তৃতীয় বিশ্বের দেশ, সেহেতু আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এবং এই বিরাজনীতিকরণের ফলে কিন্তু হাসিনা কিন্তু এক ফেসিস্ট এবং দানবে পরিণত হয়েছিল। যদি উনি রাজনৈতিক পরিবেশটা স্বাভাবিক রাখতো, উনি ফেসিস্ট বা দানবে বা উনি এই সুযোগগুলা উনি কখনোই পেত না। প্রতিবাদ আসতো, প্রতিবাদের ভাষা অনুযায়ী উনি বাধ্য হতেন। এবং দেখেন ছাত্র রাজনীতির অবদানের ফলে আমি সবাই আন্দোলনে অংশগ্রহণ করছে, এই অভ্যুত্থানে সবারই অবদান আছে, কারো অবদান ছোট নয়, বড় করে দেখারও কিছু নেই। কিন্তু ছাত্র যে ভূমিকা থাকে সেটা কিন্তু এই বারবার প্রমাণিত হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে রাজনীতিতে ছাত্রদল, ছাত্র শিবির এবং নতুন প্রজন্মের রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের কিন্তু প্রতিযোগিতা বাড়ছে। এখানে ছাত্রদলের সবথেকে বড় চ্যালেঞ্জ আসলে কোনটা, ইমেজ, আদর্শ নাকি নিয়ন্ত্রণ? অবশ্যই ইমেজ এবং আদর্শ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জনপ্রিয়তার মাধ্যমে নিয়ন্ত্রণ আমরা চাচ্ছি, যে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সংগঠন হতে চাচ্ছি। বাট সেই নিয়ন্ত্রণ মানে এই নয় যে শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করা, তাদেরকে কুক্ষিগত করে রাখা, তাদেরকে আমার সিদ্ধান্ত মানে যে তারা মেনে নিতে বাধ্য হয় সেই প্রক্রিয়া নিয়ে আসা। অবশ্যই আমরা চাচ্ছি যে তাদের কাজের মাধ্যমে আমরা তাদের সেবার মাধ্যমে শিক্ষার্থী কল্যাণে কাজ করতে গিয়ে যেন তারা আমাদেরকে সাদরে গ্রহণ করে নেন, সেভাবে আমরা চাচ্ছি তাদের প্রতিনিধি হতে, তাদের লিডার হতে এবং তাদের নেতৃত্ব দিতে চাচ্ছি। এখন শিক্ষার্থীদের সেবা ছাড়া আমাদের এই যুগে, অন্ততপক্ষে আপনার এই জেনজির যুগে কোনোভাবেই সম্ভব নয় শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করা। তা আমি চাচ্ছি যে শিক্ষার্থীদের কী প্রয়োজন, শিক্ষার্থী কী চায়, শিক্ষার্থী কল্যাণে কী কাজ করা যায়, তাদের সাথে পরামর্শ করে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জন্য এই কাজ করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। অনেকে বলছেন যে বিএনপি সরকারকে সব থেকে বেশি ক্ষতি করতে পারে অতি উৎসাহী কর্মীরা। তো এখানে ছাত্রদল কি সেই ঝুঁকির জায়গায় আছে? আপনি জানেন যে এই জায়গায় আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিরো টলারেন্স দেখিয়ে আসতেছেন, বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই। তো যেখানেই এই উশৃঙ্খল এবং অতি উৎসাহী কর্মীরা তারা এই শৃঙ্খলা ভঙ্গ করেন, সেখানে আমরা আমাদের দল থেকে এখন পর্যন্ত যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হচ্ছেন না, তারা এখনও কিন্তু দলের বাইরেই আছেন। তো এভাবে যদি আমাদের জিরো টলারেন্স চলতে থাকে এবং আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ছাত্রদল এখন, সে জায়গা থেকে আমরা বলতে পারি ইনশাল্লাহ এই অতি উৎসাহী কর্মীদের আর সুযোগ নেই বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার। আর এখন অতি উৎসাহী কর্মীর সংখ্যা অনেক কমেও আসছে, কারণ সবাই এখন নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ার মধ্যেই আছেন আমাদের সাংগঠনিক অভিভাবকের সদিচ্ছার কারণে। অনেক আমাদের এই আয়োজনে অনেক ছাত্রদলের নেতারা এসেছেন, তাদের কাছে একটি কমন প্রশ্ন আমি সবসময় করে থাকি, ছাত্রদল করতে আসলে কত বয়স লাগে? ছাত্রদল করতে কত বয়স লাগে? একটা দল তার যে সিদ্ধান্ত সেটা সময় অনুসারে নিয়ে থাকে। যেমন সরকারি যখন দলে অংশগ্রহণ করে তখন নিয়মটা অন্য হয়, আর যখন আপনি একটা মুভমেন্টে থাকেন, দীর্ঘস্থায়ী মুভমেন্ট, তখন কিন্তু ওই নিয়মগুলো আসলে ওইভাবে মানা হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না, শিথিল করতে হয়। কারণ প্রতিবাদের ভাষাটা সবসময় খুব কঠিন হয়। এই কঠিন কয়েকজন শিক্ষার্থী ঝুঁকি নিতে চায়, কোটি কয়েক। কিন্তু আপনি যদি কোনো ফ্রেমের মধ্যে আবদ্ধ করে দেন, এই গুটি কয়েক আর পাবেন না, তখন প্রতিবাদ আর হবে না। একটা সময় কিন্তু আপনাকে সেই উত্তর কোরিয়ার মতো হয়ে যেতে হবে। তো আমরা তো মুক্তিযুদ্ধে সেই উত্তর কোরিয়া হওয়ার স্বপ্ন দেখে ঝাঁপিয়ে পড়ি নাই, বা আমার পূর্বপুরুষরা ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা তো সেই উদার গণতান্ত্রিক বাংলাদেশ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমার পূর্বপুরুষ এবং হাজারো পূর্বপুরুষ দেখে গেছেন, যেখানে আপনি সম্মানের সহিত বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচবেন, এবং যেটা সম্পর্কে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, দিস ইজ মাই হোমল্যান্ড। আপনি সেই স্বপ্ন দেখেই তো আমরা মুক্তিযুদ্ধ করেছি। তো সেই প্রেক্ষাপট থেকে যদি আমি বলতে চাই যে প্রতিবাদের ভাষা ধরে রাখার জন্য অনেক সময় যে ছাত্রত্ব যে বয়স,
সেটা অনেক সময় দেখা গেলো যে শিথিল করা হয়ে থাকে। সেই প্রেক্ষাপট থেকে ছাত্রদলেও করা হয়ে থাকে। হ্যাঁ, ছাত্র তো আছে কিনা, এখন আপনি বললেন যে নিয়মিত অনিয়মিত। হ্যাঁ, আমি যে পড়াশোনার যেই কাজটা, একাডেমিক কাজটা, সেটা আমি নিয়মিত করে গেছি। আমি দেখা গেলো আপনার গ্র্যাজুয়েশন 2বার হয়েছে, আমার মাস্টার্স 2বার করেছি, এমফিল বর্তমানে আছি। সেই প্রেক্ষাপট থেকে ছাত্রর যে সংজ্ঞা, সেই অনুযায়ী আমি আজ ছাত্রের মধ্যে আছি। কিন্তু বয়স বা ক্রেডিট এটা আসলে আমি মনে করি না যে বেঁধে দেওয়া উচিত কিছু কিছু, কারণ আমরা তো এখনো সেভাবে উন্নত রাষ্ট্র হয়ে উঠিনি যে এখন ধরেন পদ্ধতি আমাদের ওখানে ডেভেলপ করে নাই যে আপনার এই পদ্ধতি অনুযায়ী আমাদের দেশে তো এখনো মানে পদ্ধতিগুলো, নির্বাচনের পদ্ধতি বলেন বা বিভিন্ন সিস্টেম, এগুলি তো ডেভেলপ হয়ে ওঠেনি। তাহলে আমরা কিভাবে এই যে ছাত্র রাজনীতির যে ব্যারিয়ার, সেটা ব্যারিয়ার দিয়ে দেবো? তবে হ্যাঁ, যুগের সাথে পরিবর্তিত হওয়া উচিত। যেমন আমি মনে করি যে ছাত্রদলকে যত প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যত পড়াশোনা করা দরকার পড়াশোনা করা উচিত, এবং পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া উচিত, যেন কোনো ছাত্রদল এবং কোনো ছাত্রনেতা তার ছাত্র রাজনীতি শেষে বসে না থাকে, উনি যেন কিছু করে খেতে পারে, এবং সরকার বা দলের মুখাপেক্ষি যেন না হয়ে থাকে, নিজে স্বয়ংসম্পন্ন স্বাবলম্বী হতে পারে। আমি সেটার উপর জোর দেওয়ার সবসময় কথা বলি, এবং আমার চিন্তা ভাবনা এই ধরনেরই। আমি যদি নেতৃত্বের কথা বলতে চাই, যারা রানিং শিক্ষার্থী, তাদের উপর কি আসলে ছাত্রদল ভরসা করতে পারে না? রানিং শিক্ষার্থী ভরসা করা বলতে, একটা সংগঠন চলতে গেলে অনেক ধরনের তার কাজ থাকে। এখন একটা নিয়মিত যে শিক্ষার্থী, যে অনার্সে আছে, সে তার পড়াশোনাটার চালিয়ে যায়, কাজগুলো করা খুব কঠিন হয়ে যায়, পরে দেখা গেলো তার ড্রপ আউট হয়ে যায়, অনেক সময় সে তার শিক্ষা জীবন শেষই করতে পারে না। সেই প্রেক্ষাপট থেকে দল বা পরিস্থিতির প্রেক্ষাপটে দেখা গেল যে 2-1 ইয়ার সিনিয়র বা কিছুটা সিনিয়র দেওয়া হয়, এবং সিনিয়র দেওয়াটা আমি খারাপ হিসেবে দেখি না, কারণ একটা সিনিয়রিটির সাথে একটা ভারতের বিষয় থাকে, এবং আপনি যে অনার্স যে বয়সটায় পড়ি, সেই বয়সটায় কিন্তু এত অনেক কিছু বোঝার হয়ে ওঠে না, কারণ সবসময় একাডেমিক পড়াশোনার মধ্যে সবাই ব্যস্ত থাকি, বাইরের জিনিসগুলো বা বাইরের পারিপার্শ্বিক অবস্থাগুলো খেয়াল করা হয় না। সেই প্রেক্ষাপটে 2-1 ইয়ার সিনিয়র বা কিছুটা সিনিয়র দিলেও এটা সমস্যা আমি কোনো দেখি না, এটা ইতিবাচক হিসেবে আমি অ্যাকসেপ্ট করি। আবু হুরায়রা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ প্রশ্ন যেটা করতে চাই, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনারা যারা ছাত্র রাজনীতি করেন, সবশেষ আপনাদের যে স্বপ্ন যেটা থাকে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়া। আপনাদের ইতোমধ্যেই বর্তমান যে কমিটি, সেটার মেয়াদ শেষ হয়েছে, হয়তো বা নতুন করে কমিটি আবার ঘোষণা করা হবে। আপনি যদি শীর্ষ নেতৃত্বে যান কেন্দ্রীয় কমিটির, আপনি ছাত্রদলকে কিভাবে ঢেলে সাজাবেন? আমার যে অভিজ্ঞতা, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে প্রায় 4 বছর দায়িত্বে আছি। তো 100 উপরে অধিক ক্যাম্পাস চালানোর অভিজ্ঞতা আমার রয়েছে। সেই জায়গা থেকে আমি যদি দায়িত্ব পাই, অবশ্যই আমি শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচিগুলো আছে, যাতে যেহেতু আমাদের গভর্নমেন্ট ক্ষমতায়, সরকারের যে উন্নয়নমূলক যে ডিসিশনগুলো আছে, শিক্ষার্থীদের এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য যে কাজগুলো আছে, নানানমুখী উন্নয়নের বিষয়গুলো সরাসরি শিক্ষার্থীর হাতে কীভাবে পৌঁছে দেওয়া যায়, এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজগুলো কীভাবে সরকারের সাথে লিয়াজু করে এবং ছাত্রদলকে শিক্ষার্থীদের সেবক বানানো যায়, ক্যাম্পাসকে শিক্ষার্থীদের সেবাটি কীভাবে পৌঁছে দেওয়া যায়, যাতে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিএনপি এবং ছাত্রদল জনপ্রিয় হয়, সেই কর্মসূচির মাধ্যমে অব্যাহতভাবে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, এবং বিভিন্ন কাজের মাধ্যমেই আমি শিক্ষার্থীদের আসলে মন জয় করে ছাত্রদলকে জনপ্রিয় করতে চাই। অনেকে আপনার কাছে আসতে চায়, আপনি যদি সুপ্রিম নেতৃত্বের সুযোগ পান, ছাত্রদলের কোন সমস্যাগুলোর সমাধানগুলো আপনি আগে করবেন? সমস্যা ছাত্রদলের আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, সেটা আমি আসলে পরিষ্কার না। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে সমস্যা যেটা সর্বপ্রথম হলো বিকেন্দ্রীকরণ ক্ষমতার প্রয়োজন। যে একটা ধরেন পঞ্চগড় বা কক্সবাজারের জন্য নেতৃত্ব চিন্তা করতে পারে, তার মধ্যে যদি প্রতিভা থাকে, কেন্দ্র তাকে যেন মূল্যায়ন করে, বা কেন্দ্রীয় যে জায়গায় সে জায়গা পায়। এই যে ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ। চাইলে কি সবাই ছাত্রদল করতে পারবে? চাইলে ছাত্রত্ব যে যোগ্যতা সম্পন্ন হয় বা সুযোগ দিতে হয়, কেন পারবে না? কিন্তু বিকেন্দ্রীকরণ প্রয়োজন। বিকেন্দ্রীকরণ হলে আপনার যে প্রতিভার বিকাশ, আপনি একটা প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্র কেন্দ্রীয় কমিটিগুলো যেটা হয় শীর্ষ নেতৃত্বে, সেটা আপনি মূল্যায়ন করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার সংগঠন এনরিচ হবে। আপনার ছাত্রদলের শুধু এনরিচ, সেটা তো ছাত্রদলের না, এটা বিএনপিরও এনরিচ হবে। আর আমাদের এখানে যে সমস্যা আছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণগুলোর বেশ একটু সমস্যা আছে। ওয়াসিম আহমেদ অনিক এবং মোহাম্মদ আবু হুরায়রা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।